হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বা আমরা যারা চাষবাস করি, আমরা তো চাষবাস করি মূলত ফাঁকা মাঠে। এই যে ফাঁকা মাঠে আমরা চাষবাস করি, এই চাষবাস করতে গিয়ে কিন্তু এখন আবহাওয়ার খামখেয়ালিপনায় আমাদেরকে পড়তে হয়। এই আবহাওয়ার যে খামখেয়ালিপনা, কখনো বৃষ্টি হয় না, কখনো বৃষ্টি বেশি হয়, এর জন্য কিন্তু আমাদের ফসলের রোগ পোকার আক্রমণটা বেশি হয়। আবার পোকার যেমন আক্রমণ বেশি হয়, আবার রোগেরও আক্রমণ বেশি হয়। আমরা হয়তো একটু খেয়াল করব, কয়েক বছর আগে যে পোকার আক্রমণ ছিল, সেই পোকার আক্রমণে যে বিষ ব্যবহার করতাম, কিন্তু এখন কিন্তু সেই বিষ ব্যবহার করে এখন আমরা সেই পোকা বা সেই রোগের কিন্তু আমরা সমাধান করতে পারি না, দমন করতে পারি না। তার মানে আমাদের আস্তে আস্তে ফসলের যে রোগ পোকার যে দমন, সেটা কিন্তু আস্তে আস্তে খুব কঠিনতর হয়ে যাচ্ছে। যার জন্য এখন যারা একটু সচেতন কৃষক বন্ধু বলবো যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের পলি হাউসের মাধ্যমে কিন্তু আমরা চাষবাস করি। এটা একটা দেখা যায় যে গভর্নমেন্ট সহযোগিতায় বিভিন্ন ধরনের পলি হাউস থাকে। যারা একটু বড় ধরনের পলি হাউস করতে চান বা স্ট্রাকচার করে করতে চান, সেগুলো তো বিশাল বড় বড় স্ট্রাকচারে পলি হাউস থাকে, তো সেখানে খরচও কিন্তু অনেকটাই। কিন্তু যারা প্রান্তিক চাষি বা যাদের অল্প জমি আছে, তারাও কিন্তু এই পলি হাউসের ভেতরেই ছোট ছোট খুব কম খরচে পলি হাউসের ভেতরে কিন্তু আমরা চাষবাস করতে পারি। এবং এই চাষবাস কেন করব, এই চাষবাস করে আমাদের কতটা লাভ হবে, পলি হাউস করতে আমাদের কেমন খরচ হবে, কিভাবে আমরা করব, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। কম খরচে পলি হাউসে কিভাবে আমরা ফসলের চাষবাস করব, এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমা গিরিকে। সোমাদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার সবাইকে। যে কথা বলছিলাম যে কম খরচে কিভাবে আমরা পলি হাউসের ভেতরে চাষবাস করব, আর কি কি ধরনের পলি হাউস আছে, এটা যদি একটু বলে দেন, বা কি ধরনের পলি হাউস হয়। অ্যাকচুয়ালি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলি, বিভিন্ন ধরনের পলি হাউস কিন্তু রয়েছে। আমরা বলি খুব উচ্চ মূল্যযুক্ত, মাঝারি মূল্যযুক্ত, আবার পলি টানেল বা টানেলের মতো করে একটা পলি হাউস পাওয়া যায়, সেটাও করা যায়। আবার একটা হচ্ছে সেডনেট হাউস দিয়েও করা যায়। আমরা কিন্তু সুবিধা কিন্তু বিভিন্ন ধরনের আছে। উচ্চ মূল্য বা এগুলোর জন্য আমাদের যে এখানকার আবহাওয়া বা কৃষকদের যে আর্থিক অবস্থা, জমির পরিমাণ, সেতে ওই সিস্টেমে বা উচ্চ মূল্যর পলি হাউসে না গিয়ে আমাদের কিন্তু ছোট ছোট কম মূল্যযুক্ত পলি হাউসে কিন্তু আমরা সুন্দরভাবে চাষাবাদ করতে পারি। সুবিধা অনেক কিছুই। আমরা এই যে এবছরের আবহাওয়া দেখছেন তো, যা অবস্থা হয়েছে, আমি নিজে মাঠে ঘাটে প্রত্যেকদিন ঘুরছি। এবছরের এখনকার যে ফুলকপিগুলো অন্যান্য বছরে কৃষক বন্ধুরা আরামসে উৎপাদন করে দিতে পারতেন, এবছর এত বারবার বৃষ্টি হলো, ভাবা যায়নি। অন্যান্য 5-7 বছরের আবহাওয়াকে মাথায় রেখে পুরো ফুলকপির চারাটাই তৈরি করতে পারলো না। ওনারা যে অভিজ্ঞ নন তা নয়, কিন্তু একদম বুঝতেই পারেননি যে এভাবে আবহাওয়াটা হয়ে পুরো চারাটা নষ্ট হয়ে যাবে। এইগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের খুব লো কস্টের পলি হাউস আমরা করতে পারি। কীরকম? হাই কস্টের জন্য কিন্তু কৃষক বন্ধুদের একার সহযোগিতায় হবে না। আমরা কৃষক বন্ধুদের বলি, একা এনকারেজ হওয়ার মতো অত খরচও করার দরকার নেই, কিছু না। আমরা শুধু বলি যে আমাদের যেরকম বাড়ি, সেরকম গাছের একটা বাড়ি তৈরি করা। স্থানীয়ভাবে বাঁশ দিয়েও তৈরি করা যায়। মাটি থেকে যে পুঁতে পিলারটা তুলবো, সেটা বাঁশ হলে একটু অসুবিধা কি হয়, একটু ধরে যাওয়ার বা মাটিতে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জায়গাগুলোকে যদি আমি
সিমেন্টের বা কংক্রিটের খুঁটি দিই, আর মাথার ছাউনিটা বাঁশের ফ্রেম করব। 8 থেকে 9 ফিট হাইটে আমাদের এই পিলারটার হাইট হবে, খুব বেশি উঁচু থাকবে না, আর পিলারগুলো কংক্রিটের হবে। আমাদের সরকারি হিসাব অনুযায়ী দেখা গেছে খুব লো কস্টের করতে হলে পার স্কোয়ার মিটারে 450 টাকা পর্যন্ত খরচ হয়। এবারে নিজের বাড়ির লেবার লাগালেন বা কংক্রিট নিজেরা ঢালাই করে নিলেন, ওখানে খরচের কম বেশি হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে 1 বিঘা জায়গা পর্যন্ত আমরা কিন্তু এরকম ঘিরে করতে পারি। কারণ যদি ছোট থাকে, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি কৃষক বন্ধুদের বলবো যে আপনারা এই চাষে চলে আসুন। কেন আমাদের যা আর্থসামাজিক অবস্থা হয়েছে, যা এখনকার পরিস্থিতি, আমাদের একক এলাকার উপরে কিন্তু চাষের উপরে নির্ভরশীল মানুষের সংখ্যা বেড়ে গেছে। আমাদের একক এলাকা থেকে উৎপাদন এবং আয় কিন্তু বাড়াতে হবে। একটা উদাহরণ বলি, কৃষক বন্ধুরা যেটা করতে পারবেন সেটা হচ্ছে টমেটো, যে কোনো অফ সিজনের ফসল। এখন বাজারে যান, বাজারে গিয়ে দেখুন তো ধনেপাতা, পালং শাক বাজারে কিন্তু আসছে, সব সময় পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। এখন যেটা আসছে তার দামটা কেমন? কৃষক বন্ধুরা যদি এই সময়ে ফলিয়ে নিতে পারেন তাহলে কি প্রফিটটা ওনারা পেতে পারবেন। আমার ফলন বিশাল না বাড়লেও আমার কিন্তু আমার ইনকামটা বেড়ে যাচ্ছে। তো সেই হিসাবে আপনাকে কিন্তু অফ সিজনের, সিজন বহির্ভূত, ঋতু বহির্ভূত ফসলে যেতে হলে আপনাকে কিন্তু এই মাচার বা লো কস্ট পলি হাউসে যেতে হবে। এখানে একটা সুবিধা কি আছে, এই যে মাথার উপরে ছাউনিটা যেটা দেবো সেটা হচ্ছে ইউভি প্রোটেক্টেড ফিল্ম পাওয়া যায়, মানে আলট্রাভায়োলেট রশ্মিটাকে আটকে দেবে, ক্ষতিকারক রশ্মিটাকে আটকে দেবে নিচের। বর্ষাকালে বর্ষার জলটাকে আটকাবে, আর শীতকালে একটা গরম আবহাওয়া তৈরি করবে। সেটার জন্য আমরা ফসলে আসবো কী কী করা যায়, তো সেই জন্যই কিন্তু করা। এবার অন্য সময় প্রয়োজন নেই, বর্ষাকাল পেরিয়ে গেল, প্রয়োজন নেই, তখন আমি ওটাকে সরিয়ে নিয়ে আবার প্রচণ্ড গরমের সময় আমরা আবার শেড নেটকেও কিন্তু মাথার উপরে ছেয়ে দিয়ে একটু কম তাপমাত্রার যে ফসলগুলো সেগুলোকেও কিন্তু আমরা চাষাবাদ করতে পারি। তার মানে এই শেড নেট একবার করলে আমরা সময়ে অসময়ে আমরা ওটাকে চেঞ্জও করতে পারি, প্রয়োজন হলে আমরা তুলেও দিতে পারি, আবার যখন প্রয়োজন হবে তখন আবার আমরা লাগাতেও পারবো। একটা উদাহরণ স্বরূপে বলি, এই বর্ষার সময় অনেকে টমেটো লাগাবেন। এই সময়টা কি হয়, গাছের যে চারাগুলো তো অবশ্যই আমাদের আগে থেকেই তৈরি করে নিতে হবে, এবং চারা তৈরিটাও কিন্তু এই লো কস্ট পলি হাউসের মধ্যে বিশাল একটা প্রফিটেবল বা মানে লাভজনক ব্যবসা। আমি যদি এই সময়ে টমেটো লাগাবো ভাবি, তো বীজটা তলা তো আমার আগে তৈরি আছে, এই সময় চারা গাছটাকে লাগালাম আমি একটা পলি হাউসের মধ্যে, তার মধ্যে আবার কিন্তু আমি ইন্টারক্রপও নিয়ে নিতে পারি। এই যে পালং শাক বা 1 মাসের, ও ছোটোবেলাটা ওর তো 45 দিন লাগবে ফুল ফল আসতে, তো ততদিনে আমি কিন্তু 25 থেকে 30 দিনে যে বয়সের ফসলগুলো, পালং শাক, ধনেপাতা, এইগুলো কিন্তু নিয়ে নিতে পারবো। আর এই গাছগুলোকে কি হয়, একটা দড়ি বা স্টেকিং দিয়ে কিন্তু উপরে বেঁধে দিতে হয়। তো সেই জন্য সেই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়। এই যে দেখা যাবে যে যখন আমরা কিনা শুরুতেই টমেটোর লাগালাম, দেখা যাবে যখন ফল ধরতে শুরু করে তখন কিন্তু আর ওই মাথার উপরে ছাউনিটা ওরা সহ্য করতে পারবে না। তখন যদি আমি ছাউনিটা সরিয়ে নিই, তখন দেখা যাবে টমেটোর ফলন খুব ভালো হচ্ছে, রং খুব ভালো এসছে, বাজারের চাহিদা খুব ভালো থাকে, দামও খুব ভালো পাবে। তাহলে এই সুবিধাটা কিন্তু আমি একদম পার্মানেন্ট একটা স্ট্রাকচারে পাবো না, বা ওপেন মাঠেও পাবো না। এখন আমার জল থেকে বাঁচালো, এরপরে যখন শুরুর দিকে কুয়াশা আসে তখন কিন্তু টমেটোর আরেকটু কাজে লাগে, তখন সেই ওয়েদারটাকেও আমি কিন্তু দিতে পারলাম। এর সাথে সাথে কি হয়, আমার যেহেতু ফ্রেমটা আছে, এখন একদম আজ বলে নয়, আর কিছুদিন পরে আমাদের জলের অপচয় কিন্তু বন্ধ করতে হবে। এই মাঠ ভাসিয়ে জল দেওয়া, এ করা, এগুলো কিন্তু চলবে না। এর ভেতরে আমাদের আধুনিক প্রযুক্তিতে যেগুলো হচ্ছে ড্রিপ পদ্ধতিতে জলসেচ দেওয়া বা স্প্রিংকলার পদ্ধতিতে জলসেচ দেওয়ার ব্যবস্থাপনাগুলো কিন্তু আমরা ওই যে 450 টাকা আপনি স্কোয়ার খরচ বললাম, ওই খরচের মধ্যেই কিন্তু এগুলোকে আমরা কিন্তু ইনক্লুড করতে পারি। না হলে নিজেরা আরেকটু খরচ করে ওইগুলোকে লাগিয়ে নিলে আপনারা ড্রিপ পদ্ধতিতে বা জলের সাথে সার, কীটনাশক সব মিশিয়েই কিন্তু প্রয়োগ করা হয়ে যায়। স্প্রিংকলার ফোয়ারার আকারে গাছের উপরেও পড়বে, তার সাথে সাথে মাটিতেও দেওয়া যাবে। এই যে ধরুন পাতা জাতীয় সবজিগুলো, এগুলো যদি ফোয়ারার আকারে উপর থেকে দেওয়া হয়, আপনার এমন মানে খুব কম সময়ে গ্রোথ হবে, বাজারে বিক্রি করে দিতে পারবে। খুব ভালো একটা সিস্টেম।
মানে এটা করলে আমার মনে হয় সারা বছর ধরে অপ্রচলিত যে সবজিগুলো সেগুলো চাষ করতে পারি, এবং আমাদের ইনকামটা সব থেকে বড় যে বেড়ে যাবে, ইনকামটা বেড়ে যাবে। অসময়ের যে সবজিগুলো আমরা চাষ করলে যে বেশি পয়সা পাবো, ইনকামটা সেটাও হবে। এবং এই যে খামখেয়ালিপনা, ওয়েদারের যে খামখেয়ালিপনা বা আবহাওয়া, হ্যাঁ বৃষ্টি, এটাকেও আমরা নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো। লো কস্টটা কোথায় গেছে ভাবুন। আর যদি একদম স্ট্যান্ডার্ড করা পলি হাউস ভাবি, যদি জিআই পাইপ দেওয়া হতো, ওখানে যেখানে 1.5 লাখ মানে 1000 স্কোয়ার মিটারে মানে 1.5 লাখ 2 লাখ টাকার লেগে যেত জিআই পাইপ, সেখানে আমার মানে 450 টাকা স্কোয়ার মিটারে 12-14 হাজার টাকার এতেই আমার কিন্তু হয়ে যাচ্ছে, মানে বাঁশ দিয়ে বা এ করেই কিন্তু হয়ে যাচ্ছে। কংক্রিটের পিলার আমার বিশাল লাগছে না। আর এই বাঁশগুলোকে আমাদের আরেকটু যত্ন করতে হয়, যেমন বর্ষার যাতে নষ্ট না হয়, একটু কোলতার দিয়ে বা মাঝে মাঝে যত্ন করলে, আমি একবার যদি একটা কম খরচের পলি হাউস তৈরি করি, 5 থেকে 6 বছর ঠিকঠাক যত্ন করলে তার স্ট্রাকচার আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমরা দেখেছি মানে একটা সার্ভে, সায়েন্টিফিক পেপার যা কিছু বলছে, একটা টমেটো গাছে যদি আমরা অফ সিজনে করতে পারি, একটা টমেটো গাছ থেকে আমরা 120 টাকা পর্যন্ত নেট প্রফিটও পেতে পারি একটা টমেটো গাছ থেকে। এবারে যদি 1 বিঘা জমিতে আমরা মোটামুটি 1600 মতো গাছ লাগাতে পারি, তাহলে ভাবুন কোথায় যেতে পারে। কিন্তু আমাকে একদিনেই কৃষক বন্ধুরা যারা শুরু করবেন তারা হয়তো শিখে যাবেন না। শুরুতে আপনাকে একটু ধনেপাতা, পালক বা এই যে এই যে জলদি শীতের সময়ে লেটুস, পার্সলে, বিভিন্ন ধরনের নতুন নতুন পাতা জাতীয় যত সবজিগুলো আসছে, এগুলোকে কিন্তু আমরা চাষ করে কিন্তু করতে পারি। আবার ধরুন ক্যাপসিকাম, তারপরে চেরি টমেটো, এগুলো যখন বাজারে দর, আর সব সময় সব কৃষকদেরই একটু চোখ কান খোলা রেখে কিন্তু মানে চাষাবাদটা করতে হবে। কীরকম না, বাজারে যখনই যাচ্ছি আমি একটু সার্ভে করে নেওয়া যে কোন সময়ে কোন ফসলটার চাহিদা বেশি থাকছে। এখন যদি আপনি বিন বাজারে সাপ্লাই দিতে পারেন, বলুন তো কীরকম দাম, নিজের সবাই তো কিনছি আমরা, তো বিনটা যদি কেউ করতে পারে এবং পলি হাউসের মধ্যে, আর তার থেকে বড় কথা যদি আরও একটু খরচ করি আমরা, সাইড থেকে যদি নেট দিয়ে ঘিরে দিতে পারি, তাহলে দেখবেন যে আমরা ওর মধ্যে ভাইরাসকে আটকানোর মতো পরিবেশ তৈরি করে অনেক যে ফসলগুলোতে ভাইরাস বেশি লাগে সেই ফসলগুলো কিন্তু চাষাবাদ করি। এই যে এই বিনটায়ও কিন্তু বিশাল ভাইরাস লাগে। তো সেই জায়গাগুলোকে আমাকে ভেবে নিয়ে এবং বাজারের চাহিদা অনুযায়ী আমাকে ফসলে কিন্তু শিফট করে যেতে হবে। যেমন এইদিকে আমাদের লাভটাও হবে, এমনি চাষের খরচটাও কিন্তু অনেকটাই কমে আসবে, রোগ পোকার আক্রমণটা কম হবে, হয়তো সারের পরিমাণটা কম লেগে যাবে, আগাছার উপদ্রব কম হবে। কেননা যখনই এখানে দেখুন খুব কন্ট্রোল বা রেগুলেটেড ওয়েতে কিন্তু জল ব্যবহার করা হচ্ছে, মানে আমরা ড্রিপ বা স্প্রিংকলারে দিচ্ছি। আবার আরও যদি মানে উন্নত প্রথায় যাই, একটু মালচিং যদি ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে আগাছার উপদ্রব থাকবে না। তো সেখানে কিন্তু রোগ প্রকার প্রাদুর্ভাবটাও কমবে, ফসলের সঙ্গে কম্পিটিশন কম হবে, আমার ফলনও বেশি পাবো, বাজারে চাহিদাও পাবো। যদি কোনো কৃষক বন্ধু এই ধরনের পলি হাউস করতে চায়, মানে লো কস্ট পলি হাউস আমরা যেগুলো বলছি, তো করতে গেলে সরকারি কোনো সহযোগিতা কি রয়েছে? একদমই রয়েছেই, শুধু যোগাযোগটা তৈরি করে উঠতে হবে। যোগাযোগটা বলতে আপনি এই বছর চাইলেন আর এবছর গেলেন পেয়ে যাবেন তা হয় না। প্রত্যেকটা দপ্তরই তাদের অ্যাকশন প্ল্যান তৈরি করে। আপনি যে উৎসাহী আছেন, করতে চান, আপনার যে যার ব্লকে দেখুন হর্টিকালচার বা ব্লক লেভেল পর্যন্ত হয়নি, কিন্তু ব্লকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের অফিস আছে, ওনাদের সাথে যোগাযোগ করুন, ওনারা রাস্তা বলে দেবেন কোথায় যেতে হবে। যদি ওনাদের কাছে না পান, আপনার সাব ডিভিশন লেভেল পর্যন্ত, মহকুমা লেভেল পর্যন্ত হর্টিকালচার দপ্তর কিন্তু এখন প্রত্যেকটা জেলাতেই খুলে গেছে। তো ওখানে একজন হর্টিকালচার অফিসার রয়েছেন, যাদের আন্ডারে RKVY এর বিভিন্ন রকমের প্রজেক্ট আসে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। শুধু যদি লোকে বলে না আমি অন্য কিছু করব না, আমি খোলা আকাশের নিচে করব, ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, এগুলো তো স্কিম আকারে আছেই। মোটামুটি 50% সাবসিডি দিয়ে কিন্তু সব ধরনের স্কিমই আছে। আপনি মালচিং দিয়েও করতে পারবেন। আধুনিক যত পদ্ধতি আছে যেগুলো এখনো মানুষের কাছে বিভিন্ন মানে ভীষণ রকমভাবে জনপ্রিয় হয়ে যায়নি,
তাদের জন্য সরকারের তরফ থেকে তাদের উৎসাহিত করার জন্য এবং প্রযুক্তিগুলোকে নিজেদের মাঠে ব্যবহার করে দেখার জন্য কিন্তু সরকারি দপ্তর থেকে বিভিন্ন স্কিম আকারে এখনও কিন্তু রয়েছে। দুদিন পরে ওনারা যখন এর ফল বুঝে যাবেন, ব্যবহার করে লাভবান হবেন, তখন কিন্তু আর স্কিমের দরকার হবে না। অনেক আপনারা মাঠে ঘাটে গেলেই বুঝতে পারবেন। আবার অনেক কৃষক বন্ধুদের কাছে গেলে দেখতে পাবেন যে তারাই প্রথম শুরু করেছেন, তাদের ভালোটা দেখে তখন কৃষি দপ্তর বা উদ্যান পালন দপ্তর এগিয়ে এসেছে যে আপনার কোনো সহযোগিতা লাগলে আমরা দিতে পারি। তো এরকম কৃষকও আমাদের জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। আবার অনেককে আমাদের তরফ থেকেই শুরু করতে হয়। তো আপনারা আসুন, যোগাযোগ করুন, বিভিন্ন ধরনের স্কিম আছে। একটু যোগাযোগ করলে কি কি ধরনের স্কিম আছে বা কি কি আপনার কি কি ফসল আছে তার সঙ্গে লিঙ্ক করতে পারলে আপনারা কিন্তু অনেক কিছুই সহযোগিতা পেতে পারেন। না হলেও অ্যাটলিস্ট কৃষি দপ্তরে এসে প্রযুক্তিগত সহযোগিতা বা উপদেশ যেটাই প্রয়োজন লাগবে আপনারা কিন্তু পেতে পারবেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কম খরচে পলি হাউসের ভিতরে কিভাবে আমরা চাষাবাদ করব এই বিষয়ে আলোচনা করলাম। যদি কোনো কৃষক বন্ধু এই ধরনের সুযোগ সুবিধে আপনারা নিতে চান, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন, কিংবা সাব ডিভিশনে যোগাযোগ করতে পারেন, সাব ডিভিশন যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন, জেলার যে কৃষি দপ্তর রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে যদি আপনার পাশে কৃষি বিজ্ঞান কেন্দ্র থাকে সেখানেও কিন্তু আপনারা গিয়ে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে আপনারা কিন্তু এই চাষের দিকে এগোতে পারেন। কারণ একটাই লক্ষ্য যে আমাদেরকে কম খরচে কিভাবে আমাদেরকে বেশি লাভ করতে হবে। এই বলে আজকে আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করব। আর এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমা গিরিকে। সোমাদি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। मैंने 2015-16 से ऑयल पाम की खेती की है और इससे पर्यावरण को कुछ नुकसान है ही नहीं। और इनका जो पेड़ पौधा होता है इनसे हम मल्चिंग भी यूज करते हैं और इनका यूज से हम काफ़ी सारा ज़मीन में नमी लेते हैं। और इनके अंदर इंटरक्रॉप जो है, जो कपास वगैरह लगाते हैं तो हम डबल गुण आय लेते हैं और अच्छा रहता है। ऑयल पाम का खेती में दान और गन्ने से कम पानी लगता है। इसमें गवर्नमेंट का तरफ से ड्रिप सिंचाई के लिए पैसा भी दिया जाता है। ऑयल पाम की खेती के लिए मुझे सरकार ने पौधे सीडलिंग देते हैं। वो जब बड़ा हो जाता है, जो फल जो देता है, हर महीने सरकार उसी फल खरीदने के लिए एक रेट बना के देते हैं। वही रेट पे कंपनी खरीद लेते हैं। मैं काट के इकट्ठा कर देता हूँ, कंपनी उठा के लिए जाते हैं। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে শুনে নেব আমরা লোকগীতি, শিল্পী পরীক্ষিত বালা। হরিনাম সত্য, তার তত্ত্ব মিথ্যা নয়। মধুমাখা নাম সুধার আসে, পাষাণ গলে যায় গো, পাষাণ গলে যায়। হরিনাম সত্য, তার তত্ত্ব মিথ্যা নয়। মধুমাখা নাম সুধার আসে, পাষাণ গলে যায় গো, পাষাণ গলে যায়। মহর্ষি চবন পুত্র দস্যুরত্নাকর, মরা মরা নাম জপে পাপ হলো উদ্ধার। তার গোলকেতে হলো যে বাস, গোলকেতে হলো যে বাস, নামের মহিমায়। মধুমাখা নাম সুধার আসে, পাষাণ গলে যায় গো, পাষাণ গলে যায়।
পাগল এই নামেরই মোহে। হরিদাস চৈতন্য রসে হরি গুণ গাহে, তার মানব জনম হলো ধন্য, মানব জনম হলো ধন্য নামের মহিমায়। মধুমাখনম সুধারাসে পাষাণ গলে যায় গো, পাষাণ গলে যায়। হরিনাম সত্য তার তত্ত্ব মিথ্যা নয়। মধুমাখনম সুধারাসে পাষাণ গলে যায় গো, পাষাণ গলে যায়। এতক্ষণ শুনলেন পরীক্ষিত বালার কণ্ঠে লোকগীতি। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রাম, আর এই গ্রামেই আমরা পেয়েছি একজন গোপালককে। আসুন তার গোপালনের অভিজ্ঞতার কথা শুনি। আপনার নাম? কাশীনাথ ঘোষ। কাশীনাথ ঘোষ। বয়স কত আপনার? বয়স 31। 31। কতদিন ধরে গোপালন করছেন? আগে বাবারা করতো আপনার, আমি 2 বছর থেকে করছি। 2 বছর ধরে। বাবা আছে এখন? বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর আমি শুরু করেছে, মানে বাবার দায়িত্বটা নিজেকে নিজের ঘাড়ে চলে এসেছে। তো দাদুরাও কি করেছে এরকম? দাদুরাও করে, মানে এটা বংশ পরম্পরায় কি চলে আসছে নাকি? চলে আসছে। তো এখন কতগুলো গরু আছে? 5খানা গরু আছে। 5খানা, মানে বাচ্চা দুটো বাচ্চা আর 3টে বড়। 3টেই কি দুধ দিচ্ছে নাকি? দুটো দুধ দেয়। দুটোতে দুধ দেয়। বিয়ে হবে, বাচ্চা দেবে। আর একটা বাচ্চা দেবে। তো কি কি জাতের গরু আছে? দুটো দেশি আছে আপনার, একটা শঙ্কর জাতীয় আছে। দুটো দেশি আছে, আর একটা হচ্ছে শঙ্কর, মানে জার্সি নাকি? জার্সি। তো দেশি গরু তো এখন তো দেখাই যায় না। না, ওটা আপনার বাবার আমলের আছে। ওটা বাবার আমল থেকে আছে? হ্যাঁ আছে। ওগুলো কত বিয়ানের যেগুলো আছে? না, ওটা বয়স যেগুলো হয়েছে সেগুলো বিক্রি করে দিয়েছে। এটা প্রথম একটা বাচ্চা থেকে, আবার বকন থেকে শুরু হয়েছে। তো এগুলো তো দুধ দিচ্ছে নাকি? হ্যাঁ, দুধ দিচ্ছে। এগুলো কত বিয়ানের হয়েছে? এটা প্রথম একটা বাচ্চা দিয়েছে, ওটা আপনার 4 কেজি হয়। 4 কেজি। আর জার্সিটাই দিচ্ছে নাকি? জার্সি দিচ্ছে। জার্সিতে দিচ্ছে। তো এই জার্সি গরু দেখছেন এখন, আর আপনার যে দেশি গরু, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুধের পার্থক্য আপনার জার্সিতে দুধটা বেশি দেয়। জার্সিতে বেশি দেয়, আর দেশিতে দুধটা কম দেয়। এবং দুধের দাম কিন্তু একই আপনার। দুধের দাম একই? ঘোষ যা দুধ নিচ্ছে তারা দুধের দাম একই দিচ্ছে। কিন্তু মানে জার্সির থেকে এর দুধের ঘনত্বটা কি বেশি? ঘনত্বটা বেশি, ফ্যাটটা বেশি। খেতেও একটা টেস্ট দেশির আছে জার্সির থেকে আমার মনে হয়। জার্সির গরুর থেকে আমরা তো ছোটবেলায় খেয়েছি, একটা বেশ স্বাদ ছিল, একটা গন্ধ ছিল, কিন্তু এখন আর অতটা গন্ধ পাওয়া যায় না। সে মানে আসল মানে দুধের গন্ধটা পাওয়া যায় না, বা দুধ জাল করলে মানে শটটাও ভালো পড়ে না। কিন্তু দেশি গরুর আমার মনে হয় ছোটবেলায় দেখেছি আমরা বেশ মোটা করে দুধের ওপরে শটটা পড়তে। এখন দুধটা কম দিচ্ছে, এখন সবটাই তো এখন প্রফেশনাল হয়ে গেছে, সবই তো পেশা। এখন গরু পুষে যদি লাভ না হয় তাহলে তো আর কেউ পুষবে না। আপনার এটা দেশিতে হয়তো ভালো দুধ দিচ্ছে বলে এখনো মানে এটা বংশটা রেখেছেন। বাছুরগুলো কি করেন, মানে এঁড়ে বাছুরগুলো? বিক্রি করে দিই আপনার। বিক্রি করে দেন? আচ্ছা। ওটা মোটামুটি করেন কত মাসের করে? ওটা ঠিক নেই আপনার, 2 বছর 2.5 বছর পর বিক্রি করা তো 12,000 15,000 টাকা দাম লাগলো।
মোটামুটি 2 বছরে হয়ে যায় 12-14 হাজার টাকা। বাছুর দেশি বাছুরের দামটা বেশি, জার্সিটা কম। জার্সিটা কম। তো খাওয়ান কি গরুকে? খায় আপনার গহমা, জব ঘাস, সবুজ ঘাস খাওয়ান। এগুলো কি তাহলে তো চাষ করতে হয় নাকি? হ্যাঁ, চাষ করি। কতটা জমিতে চাষ করেন? চাষ বেশি করে না, ওই কাঠা 10 মতো আপনার করে গরুর জন্য। গরুর জন্য, এটা তো গরুর জন্য। মানে কবার পান ঘাস? 2বার লাগে, একবার জব লাগাই, আর জবের পর শেষ হয়ে গেলে আপনার গহমা কর্মী যেটা বলে ওটা ওইগুলো কি মানে একবার কেটেই খাইয়ে দেন না ওটা 2-3 বার কাটি? 2-3 বার কেটে। মানে সারা বছর কি খাওয়াতে পারেন গরুকে? আপনার বর্ষায় জল জমে, এই মাসটা বাকি, 2 মাস বাকি বাদ বাকি মানে সবটাই খাওয়ানো চলে যায়। তো দেখেছেন যে এই 2 মাসে যে 2 মাস ধরুন আপনি সবুজ ঘাসটা খাওয়াচ্ছেন না, বা যখন সবুজ ঘাস খাওয়ান তখন দুধ বা দুধটা কমে যায়, অনেকটা কমে যায়, কিন্তু আপনার খোল, তারপর আটা, ভুট্টার আটা, এসবগুলো বাড়িয়ে দিতে হয় অল্প করে। এগুলো তখন বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হয়। তো গরুর রোগ কেমন? গরুর আমার আপাতত রোগ হয়নি আপনার, মাঝে মধ্যে ওই ডাক্তার আসে আমাদের গ্রামের মির্জাপুর থেকে, ওরাই চেক করে, ওষুধ দেয়, ইনজেকশন করে। মানে মোটামুটি একটা যত্নের মধ্যে রয়েছে। মাসে একবার আসে আমার, এসে চেক আপ করে যায় গরু। সে তো করতেই হবে, তা নাহলে এত মোটামুটি অনেক তো দাম এখন জার্সি গরু। হ্যাঁ, একটা আপনার জার্সি গরু এখন বাজারে কিনতে গেলে 40 থেকে 45 হাজার টাকা। 40 থেকে 45 হাজার টাকা, অনেক দাম সত্যি মানে এখন। তো গরু যেখানে রাখেন সেই গোয়ালঘরটা কেমন? গোয়ালঘর নিচেটা আপনার ঢালাই করা আছে, ইট সোলিং করে, আর ওপরটায় অ্যাডভাস্টার দিয়ে করা আছে। তো এবার ভাবছি ওপরে 2খানা ফ্যান লাগিয়ে দেবো। ফ্যান লাগিয়ে দেবো, অবশ্যই। তো গরম টরম লাগলে বা মশার কামড়, এতে তো দুধ তো কমে যাওয়ার সম্ভাবনা। মশার জন্য আপনার দেওয়া থাকে, মর্টিন কিংবা ওই আপনার ওষুধ, ব্লিচিং পাউডার পেছনে করে দেওয়া থাকে, পরিষ্কার করে দিতে হয় সকাল সন্ধ্যা। গরুকে কি ওই যত্ন পরিচর্যার জন্য কি গাটা ধোয়াতে হয়? সপ্তাহে 3 থেকে 4 দিন গা ধোয়াতে হবে। গরমে প্রতিদিন ধোয়ালেই ভালো, কিন্তু আমরা প্রতিদিন পারি না, ওই 3 দিন 4 দিন ধোয়াই আপনার। তো আপনার কি এই গোপালনের ওপরই কি মানে সংসার চলে, না আর কি করেন? ব্যবসা আছে আপনার, আর গোপালনটা বাড়িতে তো এমনি কেজি 2 কেজি করে দুধ লাগবে, এটা কিনতে হচ্ছে না। প্লাস আপনার মাসে 12 থেকে 13 হাজার টাকা দুধ বিক্রি করি, 6 হাজার টাকা হয়তো গরুর পেছনে খরচ হলো, 6 হাজার টাকা থাকলো, এবং আর গোবরটা জমির কাজে লেগে যায়। অন্যান্য কি আছে? ধান চাষ হয়, ওটা জমিতে ফেলে দিই আপনার, এটা গোবর সার, মানে জৈব সারটা জৈব সার হয়ে গেল, মানে রাসায়নিক সারের খরচটাও অনেকটা কমে যাবে। এটাই তো, মানে এই সারটা ব্যবহার করতে পারলে তো আপনার জমির মাটিটাও অনেকটাই ভালো, এবং আর গোবরটা জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামের কাশীনাথ ঘোষের গোপালন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।